সরকারে যারা বসেছেন আপনাদেরও দোষ আছে। আপনারা কি ললিপপ চুষেন নাকি? এই যে ঈদের আগে পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাড়ি ফিরবে, বাড়ি থেকে আবার ঈদ করতে যাবে, কেন আপনারা রাস্তায় 5-6 কিলো পর পর পুলিশ মোতায়েন করলেন না? আপনারা কি দেখেছেন? আমি তো ঈদের আগে পরে বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘোরাঘুরি করছি, রাস্তাঘাটে পুলিশের উপস্থিতি কম। আচ্ছা আপনারা বলেন তো, বাঙালিকে সোজা করার একটা ওষুধ বলি, এই যে ঈদের আগে 10 দিন আগ থেকে যদি পুলিশ স্পিড মিটার নিয়ে দাঁড়ায় যে কেউ অতিরিক্ত স্পিড উঠাবে ধরে, নর্মাল যদি মামলা থেকে 3000, ঈদ উপলক্ষে 10,000, আরো বেশি দেখ। এরপরে কেউ যদি উল্টা পথে আসে আটকাইয়া মামলা। বলেন তো আপনারা, যদি একদিন সারা দেশে অ্যাকশন আরম্ভ হয়, সব সোজা হবে কি হবে না? সরকার কি এটা করেছে? এখানে সরকার দলের মানুষ থাকলে রাগ করবেন না ভাই। এই যে 3-4 দিন আগে দৌলতদিয়া ফেরিঘাটে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন তাই না? একটা বাস ডুবে গেল না? আমরা দোয়া করছি আল্লাহ, এখানে যারা যারা ইমানদার ছিল, যারা মৃত্যুবরণ করেছে, যারা যারা ইমানদার ছিল, ইমান ছিল যাদের, তাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। আমিন। আরে দুর্ঘটনার কথা বললেই তো ভয় লাগে। আজকেও যে আসছি 2-3 জায়গায় যে চাপ মারছে, এই যে রাস্তাঘাটে ভয়াবহ বেপরুয়া অনিয়ম চলছে। আমি এখন কিছু কথা বলবো, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি আগেই বলে দিচ্ছি, কোরআনের মাহফিল হলো নির্দলীয়, নিরপেক্ষ। কথা ঠিক না বেঠিক? আজকে মাহফিলগুলোর শান মান ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এটা গত কয়েক মাস কিছু কিছু এলাকায় লক্ষ্য করছি। সম্ভবত এই রোগ আপনাদের এলাকায় ধরেছে। জিকর কাছে আমি সকালেও মাহফিল করেছি, দুপুরেও মাহফিল করেছি, এই ধরনের মাঠ ঘাট জায়গা হয় না দেখেছি। মাহফিলগুলোকে এখন কিছু কিছু দল বা কিছু কিছু ব্যক্তি দলীয়ভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করে, যেটা মারাত্মক ভুল। আমি এটার কঠোর নিন্দা এবং সমালোচনা আগেও করেছি, এখনো করছি। এই ইউটিউবার ভাইরা জানে, এরা বিভিন্ন মাহফিল আমার আগেও গিয়েছে, আমি এইসবের নিন্দা করতাম। কারণ হলো, আল্লাহর কোরআনটা সবার। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা শুনে, এই শ্রোতাও কোনোদিন হেদায়াত পায় না। কোরআন বলতে হয়, শুনতে হয় একেবারে হেদায়াতের মন মগজ নিয়ে, তখন আল্লাহ হেদায়াত দিয়ে দিবেন। আজকে মাহফিলগুলো, রাগ করবেন না আপনারা, ইলেকশনের আগে বহু এমপি ক্যান্ডিডেটরা আমাদের পায়ে ধরতে পারে না, পায়ে ধরতে পারলেই হইছে। মানে হুজুরদেরকে আনবে একটু ফেস ভ্যালু ব্যবহার করে। হুজুরের বক্তব্যের আগে এটা বিভিন্ন দলের মানুষরা করেছে। এটা ফেসিবাদী আমলেও হয়েছে, আওয়ামী লীগের আমলে অনেক এমপি মন্ত্রী সাহেবরা আমাদেরকে ফোন দিত, ওই যে একটু মানুষ জমে, তারা ডাকলে তো আসে না লোকজন, এরকম করতেন, যেটাকে আমরা পছন্দ করি না। কেন পছন্দ করি না? আমরা মনে করি, এই যে আজকে মাহফিল হয়েছে, এখানে আমি জানি লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, এখানে সব দলের মানুষের অংশগ্রহণ। সুতরাং মাহফিলের সব মানুষের অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং কথাবার্তা এমন হওয়া উচিত যাতে করে শুধুমাত্র কাউকে নির্দিষ্ট করে কটাক্ষ করে বক্তৃতা চলবে, এটা কোনো মাহফিলের স্বভাব বা বৈশিষ্ট্য হতে পারে না। কুরআন হাদিস থেকে কথা বললে এটা যার উপরে যাবে সেটা যাবে, কিন্তু নাম ধরে সুনির্দিষ্টভাবে কাউকে বলা, এটা আমি মনে করি এটা কখনোই উচিত হবে না। কারণ আমরা তো কোরআন থেকে মানুষকে এমন ভাবে কথা বলবো যাতে করে ওই ব্যক্তিটাও কোরআনের দিকে আকর্ষিত হয়। কিন্তু আমি যদি নিজেই থেকে দূরে ঠেলে দেই, সেই ব্যক্তি আসার পথটাকে আমি কি করে দিলাম? বন্ধ করে দিলাম। আমার কথা কি কষ্ট পেয়েছেন? আমি এখন কিছু কথা বলবো, এই জন্য এই কথাগুলো বললাম যে নিরপেক্ষভাবে আপনারা শুনবেন। এই যে কয়েকটা অ্যাক্সিডেন্ট আমাদের দেশে হয়েছে, আমার দিকে তাকান। আমার আব্বাজানরা, চাচারা, বাবারা বলেন তো, গত 30, 40, 50 বছরে ঈদের সময় এত মানুষ মারা যাওয়ার রেকর্ড কি ইতিপূর্বে হয়েছে? বলেন আপনারা, হয়েছে? আমি আজকে পর্যন্ত জেনে এসেছি, এই ঈদের আগে আর পরে এখন পর্যন্ত 250-র কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনায় মারা গিয়েছেন। আল্লাহ, কতজন মানুষ চিন্তা করেছেন? 250-র মতো মানুষ। এই যে সদরঘাটের না কোথায় একটা লঞ্চের অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছেন একটা ছেলেকে পিষে ফেলেছে, তারা হুড়া করতে গিয়ে আর বাড়ি যেতে পারে না, লাশ গিয়েছে। দৌলতদিয়ার ঘটনা। এই যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে 3 শ্রেণী দায়ী। কথা
কথা শোনেন, কয় শ্রেণী দায়ী? এক নম্বরে সরকার দায়ী, 2 নম্বরে গাড়ি যারা চালায় বা যে কোম্পানি ব্যবস্থাপনা করে এরাও দায়ী, 3 জনগণও দায়ী। কয় শ্রেণীর দায় আছে? নিচ থেকে আসি, প্রথমে জনগণ। জনগণের দায় কি? তাদেরও দোষ আছে। এই দক্ষিণবঙ্গ থেকে কিছু মানুষ দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ঢাকায়, চট্টগ্রাম বা অন্যান্য জেলায় যায়, বাসে উঠার পরে বলে, এই ড্রাইভার তুই কি রিক্সা চালাস রে? আর জোরে টানতে পারস না? বলে কি বলে না? বলে সময়ের চেয়ে জীবনের মূল্য কম না বেশি? ড্রাইভার এমনিতেই শোনেন, নন এসি যে বাসগুলো আসে, ড্রাইভার সামনে বসে না, ওখানে বসে দেখেন সবসময় গাড়ি এমনি এমনি এরকম করে দেখবেন। ট্রাকের ড্রাইভারদের মেজাজ সবসময় খিটখিটে থাকে, কারণ সে থাকে কিসের উপরে? চাকার উপরে, ওইদিকে ইঞ্জিনের আওয়াজ, আর সবসময় এরকম 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 এরকম। তা কেউ কিছু বললে তার মেজাজ ঠিকঠাক থাকে না। দেখবেন ট্রাকের ড্রাইভার 100 জনের মধ্যে 98 জনের মেজাজ হট। একমত না দ্বিমত? একইভাবে বাসের ড্রাইভারদের মাথাও হিট থাকে, বিশেষ করে যারা নন এসি বাসের ড্রাইভার। পিছন থেকে বারবার বলে, হেই বেটা ড্রাইভার কি গাড়ি চালাস? সে আর কি করবে, শুনতে 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 এক পর্যায়ে বলে, রাখ, গাড়ি কেমনে চালাতে তোর শিখাই দিছি মজা, ডাইনে কাইত বামে কাইত। এরকম হয় কি হয় না? কত অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন দৌলতদিয়ার ফেরিঘাটে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এখনো জানি না কেন হয়েছে, তবে আমি ধারণা করছি এই 3 কারণের কোনো একটা হবে। এক, সম্ভবত এই রুটে এই গাড়িতে যে ড্রাইভার দিয়েছে এ হয়তো ফেরির ড্রাইভার না, অর্থাৎ মনে করেন এই বাসটা যে চালায় ওই দিন সে বা তার পরিবারের কেউ অসুস্থ, তা অন্য রুটের ড্রাইভার এনে এখানে দিয়ে দিয়েছে। কারণ আমি নিজে পদ্মা সেতু হওয়ার আগে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে আমি আপনাদের এই এলাকায় আসতেছি গত 10 বছর ধরে। আমি দেখেছি ফেরির মানে ওইখানে ড্রাইভাররা খুব সুন্দর করে গাড়ি উঠায় এবং নামায়, এক্সপার্ট। আমার কাছে মনে হচ্ছে 1 নম্বর হয়তো এই কারণ হতে পারে যে ওইটা এক্সপার্ট ড্রাইভার ছিল না। 2 নম্বর কারণ এটা হইতে পারে ড্রাইভারের ঘুম বেশি আসছে। 3 নম্বর কারণটা আমার কাছে মনে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি মাওয়া ফেরিঘাট দৌলতদিয়া ঘাট দিয়ে পদ্মা সেতু হওয়ার আগে যখন আসতাম, দেখতাম ফেরিঘাটে এসে ড্রাইভার অনেক সময় সিগারেট নাস্তা খাইতে নামতো, আর ওই ফাঁকে হেল্পার গাড়ি উঠাইতো। এখন যদি এই কারণ হয় তাহলে তো কাম সারছে। এটাই নাকি? আমি তো বলেছি 3 কারণের কোনো কারণ হতে পারে। আমি বলছিলাম দেশে এত দুর্ঘটনা হচ্ছে, 3 শ্রেণী দায়ী। 1, জনগণ দায়ী। অনিয়ম আর বিশৃঙ্খলার জন্য যদি কোনো দেশের মানুষকে 1 নম্বর পুরস্কার দেওয়া লাগে, সেই দেশের মানুষ কোন দেশের মানুষ? আপনারাই বলেছেন। এত অনিয়ম এই দেশে, উল্টা দিকে গাড়ি চালায় কি চালায় না? অবাক হয়ে যাবেন, 200 সিসির মোটরসাইকেল 1800 সিসির মাইক্রোবাসকে ওভারটেক করে। এটা নিয়ম না অনিয়ম? চিন্তা করছেন? মাঝে মাঝে ব্যাটারি চালিত অটোরিকশা প্রাইভেট কারকে ওভারটেক করতে যায়। এটা কি নিয়ম না অনিয়ম? এই অনিয়ম আমাদের দেশে কম না বেশি? আমরা মাঝে মাঝে বিদেশে যাই, বাংলাদেশি যাত্রীরা যেখানেই থাকে, এটা তো দেখেছি ঢাকা এয়ারপোর্টে দেখি ককপিট থেকে পাইলট বা কেবিন ক্রু তার জায়গা থেকে বলছে, সম্মানিত যাত্রীবৃন্দ, বিমান পুরোপুরি থামার আগ পর্যন্ত অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসে থাকুন, যদি খালি ল্যান্ড করতে পারে বিমান। ওই অবস্থায় তারা দাঁড়াইয়া ব্যাগপত্র নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এটা কি নিয়ম না অনিয়ম? আমি বলছিলাম এত অ্যাক্সিডেন্ট বাড়ছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ড্রাইভারদেরকে প্রেসার দেওয়া, উল্টা পথে গাড়ি চালানো। এমনকি আজ আমি আপনাদের এখানে আসার সময় আল্লাহ বাঁচাইছে, এই যে আপনার চান্দিনা, কুমিল্লার চান্দিনাতে আমরা যখন আসতেছিলাম সকালবেলা, এক লোক ফোনে কথা বলতে বলতে হাইওয়ে পাস হচ্ছে, আমার ড্রাইভার সেখানে কড়া ব্রেক করেছে। আল্লাহ বাঁচাইছে, আমাদের পেছনে কেউ থাকলে তো ঠাস ঠাস লাগতো। এই লোক বলতেছে সরি সরি। আমি বললাম, এই যখন করে সরি সরি বলছেন, আপনার জীবনও যাইতো, আমাদেরও যাইতো। এটা নিয়ম না অনিয়ম? জনগণের দোষ আছে। 2, এই গাড়ির চালকদেরও দোষ আছে, যারা গাড়ির ব্যবস্থাপনা করে। অনেক সময় দেখবেন অদক্ষ ড্রাইভার দিয়ে দেয় না। 3, সরকারে যারা বসেছেন আপনাদেরও দোষ আছে। আপনারা কি ললিপপ চুষেন নাকি? এই যে ঈদের আগে পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাড়ি ফিরবে, বাড়ি থেকে আবার ঈদ করতে যাবে, কেন আপনারা রাস্তায় 5-6 কিলো পর পর পুলিশ মোতায়েন করলেন না? আপনারা কি দেখেছেন?
আমি তো ঈদের আগে পরে বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘোরাঘুরি করছি, রাস্তাঘাটে পুলিশের উপস্থিতি কম। আচ্ছা আপনারা বলেন তো, বাঙালিকে সোজা করার একটা ওষুধ বলি, এই যে ঈদের আগে 10 দিন আগ থেকে যদি পুলিশ স্পিড মিটার নিয়ে দাঁড়ায়, যে কেউ অতিরিক্ত স্পিড উঠাবে ধরে, নর্মাল যদি মামলা থেকে 3000, ঈদ উপলক্ষে 10,000, আরো বেশি দেখ। এরপরে কেউ যদি উল্টা পথে আসে, আটকায়া মামলা। বলেন তো আপনারা, যদি একদিন সারা দেশে অ্যাকশন আরম্ভ হয়, সব সোজা হবে কি হবে না? সরকার কি এটা করেছে? এখানে সরকার দলের মানুষ থাকলে রাগ করবেন না ভাই, আমাদের মতো হন, সাদাকে সাদা, কালোকে কালো। সরকার ভালো কাজ করলে আমরা প্রশংসা করি। যেমন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি ইতিমধ্যে অনেক ভালো কাজ করেছেন, আমরা এই ভালো কাজের প্রশংসা করি, তার জন্য দোয়া করি। তিনি অনেক ভালো কাজ করেছেন না? গত 1-1.5 মাসে বেশ ভালো ভালো কিছু কাজ করেছেন। অনেক ক্ষেত্রে আলেমদেরকে ডেকে আলেমদের পরামর্শ চেয়েছেন, এটা ভালো, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যেখানে যেখানে অনিয়ম হবে, আমরা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। এটা আমাদের নৈতিক অধিকার, ঠিক না বেঠিক? আপনারা বলেন তো, 1-2 দিন যদি এভাবে পুলিশ অভিযানে নামে, বলেন অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে আসবে কি আসবে না? আসবে। আহা, এতগুলো মানুষ মারা গেল। আহারে, গত পরশুদিন যে কুমিল্লা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না, ওই যে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, উনার দলের সাংগঠনিক সম্পাদক সম্ভবত, সপরিবার 5 জন, তাই না? শোনেন, ওই অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে, যে রেস্টুরেন্টের সামনে, 5 মিনিট আগে ওই রেস্টুরেন্টে আমি নাস্তা করেছি। ওই দিন আমার দাউদকান্দি মাহফিল ছিল। আমি নাস্তা করে গাড়িতে উঠে একটু মনে 2 কিলো জায়গা গিয়েছি লাইভ। আমি ড্রাইভারকে বললাম, দেখছেন কারবার? কয় স্যার কি হয়েছে? একটু আগে যে রেস্টুরেন্টে আমরা করেছি, নাস্তা করেছি, ওইটার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। সম্ভবত এরা ওই রেস্টুরেন্টে আমাদের সাথে খাচ্ছিল, হইতেও পারে। তো বলছিলাম, এই যে এত অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে এতগুলো মানুষের প্রাণ ঝরে গেল। আহারে, আমরা দোয়া করছি, আল্লাহ যাদের ঈমান আছে সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও।